আসসালামু আলাইকুম। আমরা যেটা জানি যে বাংলাদেশ তার ইতিহাসের এক বিয়োগান্তক সময় পার করছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে এবং নিহতদের মধ্যে প্রায় সবাই শিশু কিশোর। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি। এই ঘটনার পর পুরনো একটা ইস্যু আবার নতুন করে সামনে এসেছে। এমনিতে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের সরকারের কঠোর সমালোচক নই। আমি এটা জানি যে একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছিল। একজন প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, পুরো সংসদ পালিয়ে যাওয়ার পর, এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যান, এমন একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নেয়। পুরো পুলিশ ডিপার্টমেন্টও পালিয়ে গিয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। সুতরাং প্রফেসর ইউনূসের সরকার একটা বেনিফিট অফ ডাউট সবসময় পেতে পারে। এই সরকার গঠনের কার্যক্রম যখন চলে, বিশেষ করে ছাত্র নেতারা যখন বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছিলেন এবং তালিকা চূড়ান্ত করছিলেন, তখন ঘটনা প্রবাহের দিকে আমি খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছিলাম। এটা আমি নিশ্চিত করেই বলতে পারি, উপদেষ্টা পরিষদের প্রথম যে প্রাথমিক তালিকা হয় সেখানে নূরজাহান বেগমের নাম ছিল না। পরবর্তীতে প্রফেসর ইউনূস দেশে আসার পর নূরজাহান বেগমের নাম অন্তর্ভুক্ত হয় এবং আমরা যেটা জানি যে পরবর্তীতে তিনি উপদেষ্টা হন। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের একদম সবচেয়ে প্রথমের কর্মীদের একজন এবং আমরা যেটা জানি যে গ্রামীণ ব্যাংকে তার একটা বড় অবদান রয়েছে। পুরো ক্যারিয়ারেই তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করেছেন এবং গ্রামীণ ব্যাংক যে নোবেল পুরস্কার পেয়েছে এটার একটা অন্যতম অংশীদার তিনি নিজেও। এবং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা হয় এর অনেকগুলি মামলাতে তিনিও আসামি। সেই হিসেবে আমরা যেটা বুঝতে পারি যে প্রফেসর ইউনূসের তার প্রতি ব্যাপক আস্থা রয়েছে, হয়তো ব্যাংকিং সেক্টরে তিনি সফলতাও রয়েছে তার, কিন্তু তাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমরা যেটা দেখি যে গত 10-11 মাসে আসলে তার কোনো পারফরমেন্সই নেই। যেটা আমি শুরুতেই বলেছি যে এই সরকারের উপদেষ্টাদের আমি কঠোর সমালোচনার পক্ষে নই, কিন্তু আপনি যদি সরকারের উপদেষ্টাদের তালিকা করেন এবং তাদের কাজের মূল্যায়ন করেন, তাহলে আমি এটা নিশ্চিত করেই বলতে পারি যে প্রফেসর ইউনূসের যে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কম কাজ করেছে বা সবচেয়ে পারফরমেন্সে সবচেয়ে নিম্নগামী হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তাকে যদি 100-তে নাম্বার দিতে বলা হয় তাহলে আমি বলবো তিনি আসলে 0 পাবেন 100-তে। এমনকি এত বড় একটি ঘটনার পরও পরদিন আমরা তার তৎপরতা দেখি, খুব বড় কোনো তৎপরতা আমরা তার দেখি না। এবং এই পুরো সময়টাতেই তিনি যে আসলে স্বাস্থ্য উপদেষ্টা এবং এটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এমনিতেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আর জুলাই অভ্যুত্থানের পর এটার গুরুত্ব অনেক বেড়ে গেছে। কারণ আমরা যেটা জানি যে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছিলেন ওই আন্দোলনে এবং এদের চিকিৎসা নিয়ে কিন্তু নানা রকম জটিলতা আজও চলছে। এর কিছুটা বাস্তব কিছুটা হয়তো বাড়াবাড়িও আছে, কিন্তু আমরা যেটা নিশ্চিত করেই বলতে পারি যে এটা তাদের চিকিৎসাটা খুবই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ছিল এবং এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা মুখ্য হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেটা দেখি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আসলে কোনো ভূমিকাই রাখেননি, যেটা আমি বললাম যে 100-তে তিনি 0 পাবেন। আজ দেখলাম এনসিপি নেতা এবং ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ ইস্যুটি আবার নতুন করে উপস্থাপন করেছেন এবং তিনি খুব খোলামেলাভাবে প্রফেসর ইউনূসেরও সমালোচনা করেছেন। তিনি যেটা বলেছেন যে ইউনূস সাহেবের যে স্বজন প্রীতি, তার এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই নূরজাহান বেগম এবং ভাই ব্রাদার কোটায় তিনি উপদেষ্টা হয়েছেন। হাসনাত আবদুল্লাহ এটাও উল্লেখ করছেন যে তিনি যে বেতন নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, সেটা হালাল হচ্ছে না। আমি হাসনাত আবদুল্লাহর সঙ্গে একমত। আমি মনে করি প্রফেসর ইউনূসের সরকারে এখন কিছু কাজের মূল্যায়ন হওয়া উচিত, কার কাজটা কেমন হয়েছে সেটার একটা মূল্যায়ন হওয়া উচিত এবং খুব দ্রুত নূরজাহান বেগমকে সরকার থেকে সরিয়ে দেওয়া উচিত। সরকার কোনো আবেগের বিষয় নয়, সরকার কোনো স্বজন প্রীতির বিষয় নয়, কারণ আমরা যেটা জানি যে জুলাই অভ্যুত্থানে আমাদের একটা বিরাট স্বপ্ন, আমাদের তরুণরা, আমাদের শিশুরা, আমাদের কিশোররা, আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের শ্রমিকেরা একটা পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন যদি না হয় তাহলে তো সবই বৃথা গেল। সুতরাং আমি মনে করি খুব দ্রুত নূরজাহান বেগমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।